সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে আটকের দাবি করায় চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ ঘটনায় এনসিপি নেতা সার্জিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফেসবুক পোস্টে। লিখেছেন, ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল, খুনিদের খুনের বিচার না হলে সব থানা ঘিরে ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। দুপুরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম কুড়িগ্রামে বলেছেন, শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না। ধীরে ধীরে সব থানায় পটিয়া হয়ে যাওয়ার আশঙ্কা কেন? খুনিদের বিচারেও বাধা কোথায়? এই মুহূর্তের দাবি দেওয়া ছাত্র পুলিশ সম্পর্ক এমন প্রতিবাদ ও প্রতিক্রিয়া নিয়ে আজকের সম্পাদকীয়। এখনও কি প্রশ্নের মুখে পুলিশ? আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, নীলোফার চৌধুরী মনি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং এস.এম. সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি এখনও কি প্রশ্নের মুখে পুলিশ। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। চট্টগ্রামের পটিয়ায় যে ঘটনাটি ঘটেছে, 8 ঘন্টা যাবৎ চট্টগ্রাম এবং কক্সবাজারের যে মহাসড়ক সেটি অবরোধ হয়েছে, চট্টগ্রামেও অবরোধ হয়েছে। একজন ছাত্রলীগ নেতাকে আটকের প্রেক্ষাপটেই এই ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনায় আমরা বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি ছাত্র দলেরও নেতাকর্মী আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এই ঘটনায় কি প্রমাণ করছে যে পুলিশ কি এখনো প্রশ্নের মুখেই রয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমাদের এবারের যে ছাত্র গণ অভ্যুত্থান এবং যেখানে ব্যাপক সংখ্যক শ্রমজীবীদের অংশগ্রহণ ছিল, সেই অভ্যুত্থান কিন্তু একটা নতুন দিক দেখিয়ে দিয়েছিল আমাদের সামনে, যে বৈষম্যের বিরুদ্ধে মানুষের প্রত্যাশা কতখানি, বৈষম্য যারা তৈরি করে তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতখানি, এবং বৈষম্যকে রক্ষা করে যে প্রশাসন এবং পুলিশ, তার প্রতিও মানুষের অবিশ্বাস অনাস্থা শুধু নয়, বিক্ষুব্ধতাও কতখানি। যে কারণে তার যে প্রতিফলন ঘটেছিল আমরা 5ই আগস্টে আমরা দেখেছিলাম, যে একদিকে ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া, আর একদিকে মানুষের একটা প্রত্যাশা যে এরপর হয়তো পুলিশ এবং প্রশাসন দলীয় ভূমিকায় আর নামবে না। জনগণের ট্যাক্সের পয়সায় যে প্রশাসন চলে, যে পুলিশ চলে, সে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না। আর রাজনৈতিক দল আর রাষ্ট্র, যেটা সরকার এবং যদি বলি রাষ্ট্র, দুটো আলাদা আলাদা শব্দ, স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, তারা রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারী, আর সরকার তারা আসবেন এবং যাবেন। তারা নির্বাচিত হয়ে আসবেন, পরবর্তী নির্বাচনে জনগণের যদি ভোট না পান তাহলে থাকবেন না। তাহলে আপাত অর্থে রাষ্ট্রটা অনেকখানি স্থায়ী, তুলনামূলকভাবে সরকার অস্থায়ী। কিন্তু আমাদের এখানে দেখা যায় সরকারে যারা থাকেন তারা রাষ্ট্রযন্ত্রটাকে তাদের মতো করে ব্যবহার করেন। ফলে অভ্যুত্থানে অনেক দাবি, অনেক আকুতি, তার মধ্যে কিন্তু এটাও ছিল তারা প্রশাসনিক নিরপেক্ষতা দেখতে চান, পুলিশকে নিরপেক্ষ দেখতে চান, বিচার বিভাগকে নিরপেক্ষ দেখতে চান, যেই চাওয়াটা বারবার পরাজিত হয়েছে শাসক গোষ্ঠীর ইচ্ছার কারণে। অভ্যুত্থানের পরে কিন্তু 11 মাস চলে গেছে। 11 মাস, 1 বছর একটা জাতির জন্য কিন্তু কম সময় নয়। এই সময়ের মধ্যে আমরা কিন্তু খুব ভালো ট্রেন্ড সেট করতে পারি নাই। অন্তর্বর্তীকালীন সরকারও এই সময়টাতে এই ট্রেন্ডটা সেট করতে পারে নাই যে আমাদের প্রশাসন এখন জনগণের, আমাদের পুলিশ এখন জনগণের। কখনো কখনো পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে, কখনো কখনো প্রশাসনের নিষ্ক্রিয়তা, বা কখনো কখনো অতি সক্রিয়তাও দেখা দিয়েছে। এগুলো আমাদের অভ্যুত্থানকারী জনগণ বলি অথবা ছাত্র বলি, তাদের মধ্যে কখনো অবিশ্বাস তৈরি করেছে, কখনো অনাস্থা তৈরি করেছে, কখনো ক্ষুব্ধতাও তৈরি করেছে। কিন্তু একটা জিনিস তো খেয়াল রাখতে হবে, অভ্যুত্থান যেমন কোনো নিয়ম মেনে হয় না, বরঞ্চ প্রচলিত নিয়ম ভেঙেই অভ্যুত্থান ঘটাতে হয়। কিন্তু অভ্যুত্থানের পরে আবার একটা নিয়মের শাসনও তো প্রতিষ্ঠা করতে হয়। যে কারণে যে কোনো অভ্যুত্থানের পরেই কিন্তু আমরা দেখেছি, সেটা 69-এর গণঅভ্যুত্থান বলি, 90-এরও গণঅভ্যুত্থান বলি, প্রতিটি অভ্যুত্থানের পরেই আবার একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য একটা নির্বাচনের প্রয়োজন হয়। এইবার যেহেতু নির্বাচন সংক্রান্ত রোড ম্যাপটা খুব স্পষ্ট ছিল না, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও সেরকম কোনো দিক নিশানা ছিল না, তার ফলে যেটা হয়েছে, প্রশাসন এবং পুলিশের মধ্যে একটা অস্বাভাবিক নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করেছি।
ফলে এর প্রতিক্রিয়াগুলো তো বিভিন্ন জায়গায় দেখছি। পটিয়াতে আজকে যে ঘটনাটা ঘটেছে কিংবা এর আগেও যে ঘটনা ঘটেছে, শুধু পটিয়া না, রাজশাহীতেও এই ঘটনাটা ঘটতে পারতো। রাজশাহীতে একটা বাসায় যুবলীগের সাধারণ সম্পাদক আছেন এই জেনে বাসা ঘেরাও করেছিল। পরে সেই যুবলীগের নেতা টেলিফোন করে জানিয়ে দিয়েছেন আমি এখানে নাই, আমি অনেক দূরে। তারপরে সেই ঘেরাও থেকে সবাই সরে এসেছে। পটিয়াতেও এইরকম ঘটনা ঘটেছে। পুলিশ এখানে কি ভূমিকাটা পালন করতে পারত? পুলিশের কি ভূমিকা পালন করা উচিত ছিল? কখনো কখনো জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখেও কাজ করতে হয়। পুলিশ সেই সময় চেষ্টাটা করতে পারতো যে ঠিক আছে, যাকে গ্রেপ্তার করতে বলেছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারতো। পুলিশ যখন বলল, কিন্তু পুলিশ মামলা তো তার বিরুদ্ধে নাই, পুলিশ যখন আচ্ছা পুলিশ তো আমাকেও গ্রেপ্তার করতে পারে এবং গ্রেপ্তার করে মামলা দিতে পারে, এরকম ঘটনা আছে। আমরা গত 2 দিন আগেই যেটা দেখলাম, 10ই জুলাই যেদিন ঢাকা ব্লকেট ছিল, আপনার কি মনে আছে 10ই জুলাই ঢাকা ব্লকেট ছিল না? ঢাকা ব্লকেটের দিনে ওই দিনের মামলা হয়েছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এই যাত্রাবাড়ি এলাকায়, তাদের বিরুদ্ধে এখন ওয়ারেন্ট ইস্যু হয়ে বসে আছে। তাহলে 10ই জুলাই তো ওই ব্লকের ওই বলা হয়েছিল যে আন্দোলনের সময় মামলা হবে না, আমাদের 3 জন শ্রমিক নেতার বিরুদ্ধে ওই 10ই জুলাইয়ের ব্লকের মামলা হয়ে আছে। তাহলে এটা কি পুলিশ তাহলে দেখছে না? তাহলে এই জন্য খেয়াল রাখতে হবে যে পুলিশের সব কথাকে আমি বিবেচনায় নেব, কিন্তু সব কথাকে আবার বিশ্বাসযোগ্য মনে করব না। কিন্তু সরকারের তরফ থেকে যখন বলা হয় যে সুনির্দিষ্ট অভিযোগ মামলা না থাকলে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না, গ্রেফতার না হলেও হেফাজতে রাখতে পারে। আমরা তো অনেক মানুষকে তো রাস্তা থেকে ধরে নিয়ে যেতে দেখি, তাহলে পুলিশ তো হেফাজতেও রাখতে পারতো। কখনো কখনো একটা জিনিস হয় না, একটা ক্ষোভকে প্রশমন করার জন্য কিছু কিছু ভূমিকা পালন করতে হয়। কখনো কখনো আইনকেও কখনো কখনো বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করতে হয়। আইনের শুধু কঠোর প্রয়োগ না, আইনের কখনো কখনো নমনীয় প্রয়োগটাও দরকার। তো সেক্ষেত্রে তো প্রথমে আগে তো এটা একটু সলভ করা দরকার ছিল। কিংবা আরেকটা জিনিস দেখুন, এখানে তো আমি আরেকটা বিপদের আশঙ্কাও দেখছি। যদি কোনো কাউকে পুলিশকে গ্রেপ্তার করতে বলে, পুলিশ যদি গ্রেপ্তার না হয় এবং তারপরে যে মব সংস্কৃতির তৈরি হয়েছে, যদি তিনি গণপিটুনিতে মারা যান, তার দায় কে নেবে? জি, এটাও তো একটু দেখতে হবে যে পুলিশ শুধুমাত্র যে তাকে অন্যায়ের কারণেই মানে গ্রেপ্তার করেছে তা না, তার নিরাপত্তার জন্য তো তাকে হেফাজতে রাখতে পারতো। তাহলে অন্তত এই জটিল পরিস্থিতিটা হতো না। আমি মনে করি পুলিশ কর্মকর্তাদের এই জায়গায় দুটো ভূমিকা পালন করা উচিত। আইনের প্রয়োগটাও যেমন দরকার, ঠিক তেমনি আইনের ফ্লেক্সিবিলিটিটাও মেনটেন করা দরকার। জি, মনিয়াপা, পটিয়াতে যে ঘটনাটি ঘটেছে, পুলিশের ওইখানে ওই অবস্থায় কি ধরনের ভূমিকা পালন করতে আসলে পুলিশ পারত? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, 1 বছর প্রায় হয়ে গেল আপনার অভ্যুত্থান চলে গেছে। অভ্যুত্থান তো সারা জীবন ভর থাকতে পারে না। সেইখানে আমি মনে করি প্রথমেই যে অভ্যুত্থানে যেমন মবকে মব হিসেবে বোঝা যায় না, মব সন্ত্রাসী কার্যক্রম, একটা সময় আমরা এটাই জানতাম। মবটা যেখান থেকেই আসুক, অর্থ তো একই। তো সেই জায়গায় যেটা রতন ভাই বললেন যে পরিস্থিতি অনেক কিছু মানুষকে শেখায়, এটা প্রথমে পুলিশ পারতেন তাকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য তাকে অ্যারেস্ট করে আনতে পারতেন। এটা হলে অনেক কিছু এখান থেকে আমরা 10 জনে একটা ছেলেকে বা মেয়েকে ধরে মারছে, তো বাকি 9 জন থেকে তো আমি আগে সেভ করব তাকে, এটা হতে এটা ঠিক আছে। কিন্তু এটাও ঠিক যে এইভাবে এখন পর্যন্ত 1 বছর গেছে, ছাত্ররা কেন এখনো তারা আইন নিজের হাতে তুলে নেবে? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, তারা তাদেরকে প্রেশারাইজ করবে। কিন্তু তারা যেভাবে লিখেছে, তাদের লেখাগুলো দেখলে আমি একটু ভয় পেয়ে যাই। যেমন এখানে লিখেছে প্রকাশ্যে ফাঁসি জায়েজ হয়ে গেছে। পুলিশের কথা, রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে। এই যে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে, এগুলো কিন্তু এটা কোন সংস্কৃতির কথা আমাদেরকে বোঝায়? আমরা তো তাদের কথা মতোই আমরা একটা সরকার দিয়েছি, সেই সরকার আছে, তারা সরকারকে চাপ সৃষ্টি করুক, সরকার আইনের অনুশাসনটা হাতে নিক। সরকার এখানে গাফিলতি করছে, এই মানুষগুলোকে যদি আইনের আওতায় আনা হতো তাহলে তো হয় তারা পালিয়ে অন্য দেশে যেত, কিছু যেমন গিয়েছে, আর না হয় তারা কি করতো, মানে খুব সিরিয়াসলি লুকিয়ে চুরিয়ে বা থানায় থাকতো, জেলখানায় থাকতো, তার বিচারের আওতাধীন থাকতো। তাহলে কিন্তু এই কথাগুলো আসে না। তাহলে রাষ্ট্র, এখানে আমি মনে করি যে রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা আছে রাষ্ট্রের ভেতরে। রাষ্ট্র এটা করলে রাষ্ট্র এই ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। এদেরও আমি যে খুব যে সিরিয়াস দোষ দিব আমি দিতে পারি না, কারণ তাদের মাথায় ওইখানে রক্ত উঠে যায়। কিন্তু আমি তাদেরকে বলতে চাই
যখন তাদের শেখ হাসিনাকে আমরা অপছন্দ করি কেন? শেখ হাসিনা চরম অন্যায়ের জন্ম দিয়েছে, চরম ফ্যাসিস্টের জন্ম দিয়েছে, চরম স্বৈরাচারী ব্যবহার করেছে। শেখ হাসিনার পতনের কিছুদিন আগে তার নিজের মুখে বলছে যে 400 কোটি টাকা তো আমার পিয়নের কাছেই থাকে আজকাল, হেলিকপ্টার ছাড়া চলে না। এগুলোও কিন্তু মানুষকে আরো বেশি ক্রুদ্ধ করেছে। তো সেই জায়গায় যখন আমরা দেখি যে উপদেষ্টার এপিএস লেভেল ওরকমই, তাদের কাছে যখন 300-400 কোটি টাকার মামলা থাকে, তাদের কাছে যখন এমন হয়, তাদের যখন নাকে খত দিয়ে তাদের চাকরি ছাড়তে হয়, তখন কেন এই ছাত্ররা কোনো প্রতিবাদ করে না? তারা তো এখন আর ছাত্র নাই, তারা এখন একটা দল, তখন কেন তারা প্রতিবাদ করে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। যদি অন্যায় সবার ক্ষেত্রে করতো যে ঠিক আছে সরকার করছে না, রাষ্ট্র করছে না, আমরা করছি, তাহলে একটা কথা ছিল। তারা তো সেটা করছে না। পুলিশ অপরাধ করলে তার আইনিভাবে শাস্তি হবে, এই পুলিশও আইনের আওতার বাইরে না, শাস্তি হবে। কিন্তু অবশ্যই রক্ত পবিত্র করতে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এটা কে বলেছে? এটা তো মেনে নেওয়া যায় না। এটা আপনি যে কাজের জন্য আপনি আমাকে অব্যাহতি দিবেন বা আমাকে শাস্তি দিবেন, সে একই কাজ আপনি 10 গুণ করছেন, তাহলে আপনার কি হওয়া উচিত? এটা তো এই সময়ের এই ভাষা প্রযোজ্য না। তাহলে বলতে হবে রাষ্ট্র নাই, তাহলে বলতে হবে রাষ্ট্রে সরকার নাই, তাহলে তারা তাদের ওই কাজকে আমি বৈধতা না দিলেও আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু তাদের দেওয়া মতোই রাষ্ট্র চলছে, তারা এটার সাথে বিরোধিতা করছে না চরমভাবে, তাহলে রাষ্ট্র যদি চলে থাকে, তাহলে রাষ্ট্রের নগণ্যতম হ্যান্ডসকে কেন তারা এই ধরনের কথা বলবে? রাষ্ট্র কোন দিকে যাচ্ছে? তাদেরকে এইসব কাজে নিয়োগ করা হয়েছে। আপনার রংপুরে একটা কেমন অবস্থা হলো তাদের এই মারামারির ইস্যু নিয়ে, আমরা দেখলাম যে ওইখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বুঝিয়ে সিরিয়াস বলল যে যে অপরাধী হোক আমরা কাউকেই ক্ষমা করব না। তারপরে তারা কেন নিজের হাতে আইন তুলে নিতে যায়? আমি তো এই প্রশ্নটাও করতে পারি। আমার যদি পুলিশকে তারা বলতো, পুলিশ কি করে সেটা দেখতো, সবসময় ওয়ারেন্ট থাকলেই তাকে অ্যারেস্ট করতে হবে এমন না। তার নামে ওয়ারেন্ট আছে কিনা পুলিশ আগে জানলো কিভাবে? আসামি তো হাজার হাজার মানুষের নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা থানায়, তো তাকে সেভ করার জন্য এটা কেন বললো? তো পুলিশ, তার মানে পুলিশ বলেছে পুলিশ অপরাধ করলেও সেটা কিন্তু তার শাস্তির আওতার মধ্যে পড়বে, সেটা নিয়ে তারা কথা বলতে পারতো। কিন্তু সেটা নিয়ে এই ধরনের এই বাক্যগুলো কিন্তু আপনার সন্ত্রাসের মবের চরম সীমানায় নিয়ে যাওয়া। এই কথাগুলো কে বলেছে? এই কথাগুলো তাদেরই যে ফেসবুকে তাদের প্রতিনিধিরা কিন্তু ফেসবুকে পোস্ট করছে। তাদের বলতে আমি কিন্তু বৈষম্য বিরোধী এই যে এনসিপি এদের লোকজনই পোস্ট করছে এইগুলা। আমি কিন্তু পোস্ট দেখেই আপনাকে কথাগুলো আমি তুলে নিয়ে কথাগুলো বললাম। এদের তো আমিও পোস্টার দেখেছি, কিন্তু তারা যে বৈষম্য বিরোধীর একবারে নেতা কর্মী সমর্থক, সে যেই হোক না কেন, তাদেরকেও তো তাদের বিরুদ্ধে যদি বৈষম্য বিরোধী না হয়, তাহলে বৈষম্য বিরোধী ক্লিয়ার করবে যে এরা আমাদের কেউ না। যেমন ধরেন যে এক্স সিইসি কে যখন করা হলো, বিএনপি নিয়ে কথা উঠলো, তারপরে বিএনপি কি করলো, বিএনপি যেটুকু করার তারা করলো। তা এই ধরনের তাদের হলে তারা বলবে, কিন্তু তাদের নেতারাও তো এই জিনিসগুলো বলছে। আপনার তো এখান থেকে তো এই তথ্যপাত্র বের করে আপনার কথা বলা উচিত যে এটা কেন বললো, কারা বললো, কার প্ররোচনায় বললো। জি, সাইফ মোস্তাফিজ যেই কথাগুলো মনি আপা বলছিলেন যে রাষ্ট্রের আসলে ভূমিকাটা কি, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং পুলিশে থানায় যখন নিয়ে যাওয়া হলো, তখন থানা পুলিশ, পটিয়া থানার ওসি তাকে যেহেতু মামলা নাই সেই হিসেবে তাকে গ্রেফতার করেনি। এরপরেই যে সংঘর্ষের ঘটনাটি ঘটলো, কিন্তু এটাকে নিয়ে প্রকাশ্যে ফাঁসি জায়েজ হয়ে গেছে, তারপরে রাস্তায় মেরে লাশ ঝুলিয়ে রাখা উচিত, এই ধরনের মন্তব্যগুলো আসছে। এটি আসলে কতটুকু কাম্য যে একজন নাগরিক নিজের হাতে আইন তুলে নিচ্ছে বারবার? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমার যারা সমালোচক আছেন এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করি। তো দেখেন, আসলে এখানে অনেকগুলো বিষয় এসছে, মনিয়াপা অনেকগুলো বিষয় বলেছে, তো আমি এক এক করে বলি। প্রথমত যদি আমরা মানে এই পুরো ঘটনার দিকে যাই, আসলে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে আসলে এখনও কারা এস্টাবলিশ করছে বা কারা আসলে হেল্প করছে, এটা একটু দেখার একটা জায়গা আছে। এবং এই ঘটনাটি যে মানে পুলিশের ভেতরে যে আমরা জানি যে গত 17 বছর ধরে আসলে একরকম দলীয় একটা বাহিনী হয়ে গিয়েছিল আমাদের পুলিশ। এবং আমরা দেখেছি এলাকা ভিত্তিক গোপালগঞ্জের এরিয়ার মানুষজন
সাবেক ছাত্রলীগ করা, যুবলীগ, মানে বিভিন্ন ভালো ভালো পোস্টে থাকা এরকম নেতাকর্মীদেরকে বেছে বেছে তারা কিন্তু পুলিশে নিয়োগ দিত। এবং আমরা যদি ব্যুরোক্রেসি জায়গাটা দেখি, মানে আমি আমার অন্যান্য যেসব ফ্রেন্ডরা আসলে বিসিএস পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে, তাদের আমি এরকমও দেখেছি তারা বাধ্য হয়ে অনেক সময় পুলিশ ভেরিফিকেশনে যায়, তারা বাধ্য হয়ে তাদের বাসায় হলো শেখ হাসিনা আর শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে রেখেছে, কারণ পুলিশ ভেরিফিকেশনে গেলে তার অন্য কোনো আইডেন্টিটি না পায়, মানে সেজন্য পিওর আওয়ামী লীগার পিওর এরকম একটা জায়গা তৈরি হয়। তো এই একটা বাহিনী যারা আসলে দলকে সার্ভ করেছে, এবং আমরা দেখেছি জুলাই তে আসলে তাদের ভূমিকাটা কীরকম ছিল, কিভাবে তারা নিরীহ মানুষ, ছাত্রদের উপরে, শ্রমিকদের উপরে কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং সেই জায়গাটা থেকে মানুষের তো একটা ক্ষোভের জায়গা আছেই, এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের, একটি দলের লোকজনকে যখন মানে আইনের আওতায় নেওয়ার একটা জায়গা তৈরি হয়, তখন যখন পুলিশের ভূমিকাটা তারা পায় না, সেখানে ক্ষুব্ধ হওয়ার জায়গাটা অবশ্যই আছে। এবং তাদের জায়গাটা তারা সেভাবে কিন্তু দেখাতেও পারেনি, এবং যখন দেখাতে পারেনি এই মিশ্র একটা জায়গা তৈরি হয়ে গেছে, এবং তার ফলেই এই ঘটনাগুলো কিন্তু ঘটলো। কিন্তু পুলিশ যদি এখানে ভূমিকাটা নিতে পারতো, সে যদি ওই জায়গাটায় তাকে গ্রেফতার দেখাতো, বা সাময়িকভাবে কিন্তু সে সিচুয়েশনটা ডিল করতে পারতো, কিন্তু সেই সিচুয়েশন ডিল না করে আরও পরিস্থিতিটাকে ঘোলাটে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সেখানে যারা আমজনতা যারা ছিল তাদের উপরে হামলা চালালো। এইটা তো কোনোভাবেই কাম্য নয় যে এই গণঅভ্যুত্থানের পরে যেখানে আমরা চেয়েছি যে পুলিশ আসলে আমাদের আমজনতা, সাধারণ মানুষের বন্ধু হিসেবে আমরা পাবো, সেখানে আমরা দেখতে পেলাম আরেকটা অন্যরকম রূপ। এবং এই অন্যরকম রূপটা কিন্তু হতো না এই যদি হচ্ছে দেখুন পুলিশ সংস্কার কমিশনের যে জায়গাটা আছে সেটা যদি ফাংশনাল হতো, সেটা কিন্তু ফাংশনাল হতে পারেনি। মানে এটার জন্য যেরকম আমি রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাকে আমি যেরকম দোষারোপ করতে পারছি, ঠিক সেইভাবে কেন রাষ্ট্র আসলে ফাংশনাল হতে পারছে না? রাষ্ট্র ফাংশনাল হতে পারছে না বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর জন্য, যারা ঐক্যমত্য কমিশনে একটা কোনো মৌলিক সংস্কারের বিষয়ে তারা একমত হতে পারছে না, যদি কিন্তু তবে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক জায়গাতে আটকে দিচ্ছে। পুরো বৈঠকে সব দল প্রত্যেকটা বিষয় যখন, যেগুলা মৌলিক সংস্কারের বিষয়গুলো সবাই যখন একমত হয়ে যাচ্ছে, সেখানে আমাদের সালাউদ্দিন সাহেব যে কোনো রকম একটা ভেটো দিয়ে দিচ্ছে এবং সে আলোচনাটা সেখানে আটকে যায়। পুলিশ সংস্কার কমিশনের এই বিষয়টা আসেনি। আপনি যদি কি বলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আপার হাউসের যে আলোচনাটা, সেখানেও কিন্তু তারা পিক অ্যান্ড চুজের দিকে যাচ্ছে, যেখানে অন্য সব রাজনৈতিক দল পিআর সিস্টেমের কথা বলছে। আবার আপনি যদি মানে সংবিধান সংশোধনের জায়গাটা বলেন, সেখানেও তারা কারোর সাথে ওরকম করে একমত হতে পারছে না। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারেও তারা একমত হতে পারছে না। তারপরে এনসিসি যে হওয়া নিয়ে সেখানে নিয়েও সালাউদ্দিন সাহেব, কথা হচ্ছে যে একমত হতেই হবে। বিএনপি একমত নাও হতে পারে, বিএনপির একটা দলীয় স্ট্যান্ড। এখন বিএনপি একমত না হলে অন্য দলগুলো যদি একমত হয়, তাহলে সেটা অ্যাডপ্ট আমরা কেন করব না? অ্যাডপ্ট করবো না, কিন্তু তারা তো সরকারের উপর একরকম প্রেশার ক্রিয়েট করে রেখেছে যে যদি না ফাংশন করেন তাহলে আপনার বাসা ঘেরাও করা হবে, আপনার রাষ্ট্র চলতে দেওয়া হবে না। এটা তো আমরা কয়েকদিন আগেই দেখলাম যে যমুনাতে আসলে ইশরাকের কর্মী সমর্থনরা কিভাবে আসলে একটা সার্কাস বানিয়ে ফেলেছে, সিটি কর্পোরেশনের কাজকর্ম বন্ধ করে দিয়েছে। তো তারা তো এইভাবে একটা প্রেশার ক্রিয়েট করে রাখছে, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না। আসলে এই যে কর্মী সমর্থন তারা দেখাচ্ছে, এটা আমাদের পুরো জনগোষ্ঠীর হয়তো 10 to 15%ও না। তো এই জনগোষ্ঠীতে তারা 17 বছর ধরে আসলে কিভাবে ফাংশন করেছে, কি কাজ করেছে, সেটা আমজনতা দেখেছে। এতদিন যদি তারা আসলে এই প্রক্রিয়াটা, এই ভূমিকাগুলো রাখতে পারতো গত 17 বছর ধরে, তাহলে তো আমাদের এই জুলাই দেখতে হতো না। আমাদের জুলাইয়ের আগে আমরা একটা সুন্দর ইলেকশনের মধ্য দিয়ে আমরা আসলে ক্ষমতা দেখতে পেতাম যে কোন দল সব থেকে জনপ্রিয়, সেই দলটা আসতে পারত। আপনি ওই প্রসঙ্গে কি এটা কি মনে করেন যে প্রকাশ্যে ফাঁসি জায়েজ হয়ে গেছে, রাস্তায় লাশ ঝুলিয়ে রাখা উচিত? এটা কি আপনি? ডেফিনেটলি আমি একমত করি না। আমাকে উনি বলল যে এনসিপির নেতা, তারপরে বৈষম্য বিরোধী নেতা, মানে কোন নেতা এটা বলেছে আমাকে বলেন, কোনো দায়িত্বশীল কোনো নেতা কি বলেছে কিনা? এনসিপির তো ডেফিনেটলি না। বৈষম্য বিরোধী আমাদের কোনো অঙ্গ সংগঠন বা কিছু না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে বিএনপি যেরকম আন্দোলন নেমেছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে শ্রমিক, দিনমজুর সবাই সেই ব্যানারে আন্দোলনটি করেছিল। সেখানে তো আমি আমার দলের সাথে তো বৈষম্য বিরোধীকে ট্যাগ দিলে হবে না। জি, এনসিপির কোনো দায়িত্বশীল নেতা এরকম কোনো কথা বলেনি। জি, রতন ভাই, যেটি সাইদ মোস্তাফিজ যেটি বললেন যে রাষ্ট্র ফাংশনাল আসলে হতে পারছে না এখনকার সবচেয়ে বড় দল বিএনপির কারণে, আপনার কাছে কি মনে হয়? না, ঠিক এইভাবে বললে সত্যটা পুরোপুরি প্রতিফলিত হবে না। রাষ্ট্র তো অনেকভাবে ফাংশনাল হতে পারছে না। যে মবটা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাতে কি মনে হয় রাষ্ট্র ফাংশনাল?
কিংবা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মবটাকে তো আমরা এখন মানে কে করছে? প্রেসার গ্রুপের কথা হ্যাঁ, শুনছি, হ্যাঁ, যেটা হ্যাঁ, মব না, এটা প্রেসার প্রেশার গ্রুপ। গ্রুপ। তা কে প্রেশার ক্রিয়েট করছে? এই প্রেশার ক্রিয়েট করছে কার বিরুদ্ধে? কি প্রেশার ক্রিয়েট করতে চায় এবং প্রেশার দিয়ে তারা কি পারপাসটা সার্ভ করতে চায়? হুম। প্রেশারের একটা পারপাস তো থাকবে। হুম। মব যেমন অনেক সময় উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, কিন্তু প্রেশার তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেয়। হুম। কি প্রেশারটা দিচ্ছে তারা? তাহলে সেটা ব্যাখ্যা করতে হবে আমাদের যিনি বলেছেন তাকে। কিংবা সংখ্যালঘুদের উপর যে নিপীড়নটা হচ্ছে, দেখুন আমাদের বাংলাদেশ একটা অভূতপূর্ব একটা সম্প্রীতির দেশ, একটা ছোট্ট ভূখণ্ড, 17 কোটিরও বেশি মানুষ, এবং পৃথিবীতে মানে বেশিরভাগ মানুষ যে ধর্মগুলো পালন করে তার মধ্যে ধরুন যদি আমরা বলি খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম, 4 ধর্মের মানুষের সহাবস্থান এই দেশে আছে। এটা একটা ইউনিক ক্যারেক্টার। এর বাইরে আছে আমাদের আদিবাসীরা, এর বাইরে আছে আমাদের পাহাড়িরা, এবং অনেক ধরনের লোকায়ত ধর্ম এখানে আছে। এই নিয়ে আমাদের এই ভূখণ্ডটা, এটা আমাদের অনেক আঘাতে বারবার এটা বিপর্যস্ত হতে হতেও কিন্তু হয়নি। তার মানে একটা একটা সামাজিক বন্ধনও আছে। এই বন্ধনগুলো বারবার কিভাবে ছিন্ন করে ফেলতে চায়। এই যে গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটছে, বলুন তো এটা কি চোখে দেখা যায়? এরকম ঘটনাগুলো ঘটছে কেন? কারা ঘটাচ্ছে? তাহলে এগুলো কি রাষ্ট্রকে ফাংশনাল হতে দেওয়া? তাহলে কে দেয়? রাষ্ট্রকে কে নন ফাংশনাল করতে চায়? এগুলো তো খুঁজে বের করা উচিত। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কে? পালন তো পুলিশ, পালন করবে আমাদের গোয়েন্দা সংস্থা। তারা কেন করছে না? তারা কেন নিষ্ক্রিয় হয়ে আছে? একদল প্রেশার ক্রিয়েট করছে, আর এক দল নিষ্ক্রিয় হয়ে আছে। দুটোরই তো সাফারার হয়ে যাচ্ছে আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি। অর্থনীতিতে কি প্রভাব পড়ছে এটা তো আছেই, কিন্তু মানুষের মনন জগতে কি প্রভাব পড়ছে, এবং মনন জগতের এই প্রভাবটা কিন্তু খুবই ভয়ঙ্কর প্রবণতা তৈরি করবে। তার মানে কি মবের মূল্যটাকে মগের মূল্যকে রূপান্তরিত করা হবে? জোর যার মূল্য তার এই বিষয়টা প্রতিষ্ঠিত হবে। এই জন্য বলে মব এবং গণতন্ত্র একসঙ্গে চলে না। তো মবকে কোনোভাবে জাস্টিফাই করাটা আসলে গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার মতোই। কিন্তু যখন একটা অভ্যুত্থান হয়, তখন মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থাকে, প্রতিরোধ থাকে, একটা রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করতে গিয়ে যে তাৎক্ষণিক যে তার থাকে, এগুলো কিন্তু অনেক সময় এর মধ্যেও কখনো কখনো শৃঙ্খলার ঘাটতি থাকলেও এটাকে মানুষ মেনে নেয়। কিন্তু যেটা 10 মাস পরেও যদি সেই ঘটনাগুলো ঘটতে থাকে, তখন কিন্তু সেটা ঠিক মেনে নেওয়ার মতন জায়গায় থাকে না। এগুলো দেখা দরকার। আরেকটা বিষয় দেখা দরকার যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চাই বলে তো 15 বছরের দুঃশাসনের মোকাবেলা করেছিলাম। আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই বলে তো 14, 18, 24-এর নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা একটা পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ দেখতে চাই বলে তো দলবাজির বিরুদ্ধে কথা বলেছিলাম। এবং আমরা এটাও চেয়েছিলাম যে প্রত্যেকটা মানুষ এই দেশের মানুষ হিসাবে তার মতটা প্রকাশ করতে পারবে। এখন মত প্রকাশ করতে গেলে যদি ভয় পেতে হয়, তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মানুষ তখন বলবে যে ভয়ের সংস্কৃতি এটাই কি তাহলে বহাল থাকবে? তাহলে প্রথমত আমাদের নিয়ন্ত্রণ করা উচিত। আমাদের যাদেরই রাজনৈতিক দায়িত্ব আছে তাদের প্রত্যেকেরই এই দায়িত্বটা পালন করা উচিত যে মব সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া নয়, কোনোভাবেই নয়। 2, প্রশাসন ও পুলিশকে জবাবদিহির মধ্যে নিয়ে আসা। কাজ না করলেও তাকে জবাবদিহি করতে হবে, আর যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় সেটারও তার একটা জবাবদিহি করতে হবে। 3 নম্বর হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যার মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে আমি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আর চতুর্থত যেটা আছে, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে এবং সেই ভিন্ন মতটাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ভিন্ন মত প্রকাশ করলেই, আগে যেমন একটা কথা ছিল যে ভিন্ন মত হলেই তখন বলতো কি যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন ভিন্ন মত হলেই বলে সে ফ্যাসিস্টের দালাল বা দোষর। তাহলে এই দুটোই তো মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে যাচ্ছে। তাহলে মানুষের মধ্যে পার্থক্য কোথায় আসবে? গণতন্ত্রের সৌন্দর্য যদি বলি এইটাই যে ভিন্ন মতটাও সে শুনতে পারে এবং যাচাই করার ক্ষমতা তৈরি করে এবং বাছাই করার সে স্বাধীনতা দেয়। আমি প্রথমে একটা মতকে যাচাই করব, তারপরে বাছাই করার জন্য আমি নির্বাচন। তাহলে যাচাই করার সক্ষমতা এবং বাছাই করার সে পরিস্থিতি তৈরি করা, সেটার জন্যই তো একটা নির্বাচনের কথাটা এসেছিল। এই দিকগুলো কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। একটা দারুণ আমরা সন্ধিক্ষণে আছি, একটা ট্রানজিশনাল ফেজ। একটা অগণতান্ত্রিক সময় থেকে একটা গণতান্ত্রিক সমাজে আমরা যেতে চাই। মাঝখানে অন্তর্বর্তীকালীন সময়, অন্তর্বর্তীকালীন সময়ের এই ভূমিকাটাই ভবিষ্যৎ রাষ্ট্রটা কোন দিকে যাবে তাকে ডিসাইড করবে। আমরা সেটাই দেখতে চাই। ফলে এই মুহূর্তে রাষ্ট্র কেন অকার্যকর হতে যাচ্ছে, অথবা রাষ্ট্রকে অকার্যকর করার মতন পরিস্থিতি, আজকে ধরুন পটিয়ার ঘটনাটা যদি দেখেন, এই ঘটনাটা এই জায়গা পর্যন্ত যেতে পারলো কেন?
এটা কি তাহলে বলবো এটাও কি একটা পরিকল্পনার অংশ? যদি প্রেশার ওই কথাটা ভাবি তাহলে এটাও কি তাহলে পরিকল্পনার অংশ? তাহলে এগুলো একটু প্রত্যেকটা বিষয় আমাদের একটু ভাবতে হবে। জি মনি আপা, রাষ্ট্র কার্যকর হতে পারছে না বিএনপির কারণে, যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, দ্বিতীয় পর্যায়ে আজকে 8ম দিনের বৈঠক হয়েছে, যেটি সাইফ মুস্তাফিজ বলছিলেন যে মৌলিক সংস্কারগুলোর বিষয়গুলো যখনই আসে, অন্য রাজনৈতিক দলগুলো যখনই একমত হয়, তখন বিএনপি যদি কিন্তু নানা রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হচ্ছে, নানা রকম কথা কারণ বলা হচ্ছে। বিএনপিকে অতীতে রাষ্ট্র চালাতে হয়েছিল, ভবিষ্যতে হয়তো বিএনপিকেই রাষ্ট্র চালাতে হবে, যেহেতু বড় দল। সে বড় দল তার উপর যখন পড়বে, সে সব কথায় এক কথায় হ্যাঁ বলে দিবে, তারপরে কিছুই করবে না, থুক্কু বলবে। বিএনপি তো আর শেখ হাসিনার সরকার না, থুক্কু বলার অভ্যেস বিএনপির নাই। বিএনপি কথা এবং কাজে মিল রাখে। যে ধরনের কথা বলছে, যারা কখনোই এই ধরনের চিন্তাই করতে পারে না, যারা একটা দুইটা সিট আশা করতে পারে না, তাদের কাছে অনেক রকম জিনিসই অনেক সহজতর মনে হয়। যারাই হোক না কেন, অনেক দল আছে, আমি অনেক দলের কথা বলছি, যারা ঐকমত্য কমিশনে প্রত্যেকেই গেছে, সব দলগুলোই গেছে, যারা নিবন্ধিত তারাও গিয়েছে, যারা অনেকেই নিবন্ধিত না তারাও গিয়েছে। এটা সরকারের চয়েস। সো এই জায়গায় আপনার মনে করেন যে তারা যেভাবে কথা বলছে, তারা নির্বাচনে তো ওইভাবে তারা অ্যাডভান্স হতে পারবে না। সো যারা নির্বাচনে অ্যাডভান্স হবে তাদেরই কিন্তু সমস্যা। আর বিএনপি সবচেয়ে বেশি এই পর্যন্ত মেনে নিয়েছে, যেটা মানান না সেগুলো মেনে নিয়েছে। আপনার 70 অনুচ্ছেদের প্রায় সব যেগুলো মেন জিনিস, সেগুলো কিন্তু সলিউশনে চলে আসছে। 70 অনুচ্ছেদ চলে আসছে, আপনার প্রধানমন্ত্রী চলে আসছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিকরণ চলে আসছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে আসছে। উচ্চকক্ষের এখন ভোটটা কিভাবে হবে সেটা নিয়ে 70,000 হবে না 7,000 হবে না 5,000 হবে, এটা নিয়ে একটা কিসের মধ্যে আছে। বড় বড় সমস্যাগুলো যখন মিটে যায়, আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেই, আমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর কমন পড়ে না। যেখানে লেজ লাগানো অনেকগুলো প্রশ্ন থাকে, দেখবেন যে সব প্রশ্নই কমন পড়েছে, কিন্তু সব জায়গায় একটা করে লেজ, খুব ভালো পড়ালেখা নাই, আইডিয়া নাই, তারপরেও কিন্তু আমাদের একটা সময় লিখে আসতে হয়। খালি পাতা খাতা না দিয়ে ওই লেজটাকে বাদ দিয়ে, বা একটা লেজটাকে মনোপুত একটা প্রশ্ন নিজে উত্তর রেডি করে দিয়ে আসতে হয়। তো সেই জায়গায় আপনার বিএনপি তো এটা করতেই থাকবে। বিএনপির তো এমন না যে এখন আমি সব হ্যাঁ বললাম। যারা এই সংস্কার নিয়ে কাজ করছেন তারাই কতটা অভিজ্ঞ, এটাও একটা প্রশ্ন। দেখবেন যে যিনি রাষ্ট্রের সংস্কার নিয়ে কাজ করছেন, সংবিধান নিয়ে কাজ করছেন, উনি সংবিধান পড়ালেখাই করেন নাই, তারপরেও তো বিএনপি মেনে নিয়েছে। বিএনপি মেনে নেয় না এই জিনিসগুলো। তো এই কথাগুলো আসলে কোনো কথা নয়, এগুলো হলো সময় ক্ষেপণ করা, আর কিচ্ছু না। এই সংস্কারগুলো নির্বাচনের জন্য কাজে আসবে না, এই সংস্কারগুলো চলমান। এগুলো নির্বাচনের পরেও বা নির্বাচন চলাকালীন অবস্থায়ও তাদের এই কাজগুলো চলতে থাকতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বরং এই যে পুলিশের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ, প্রশাসনের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ, আপনার নির্বাচন কমিশনের সংস্কারটা হচ্ছে নির্বাচনের একটা বড় কাজ। এই জায়গাগুলো ছাড়া আমি আর কোনোটা নির্বাচনের বাধা হতে পারে এরকম সংস্কার আমি দেখি নাই। এগুলা এমন না যে আজকে নারীদের সংস্কারটা আপনি আগেই তুলে ফেলার অর্থটা কি জানেন? অর্থটা হলো আগে একটা ক্যাচার লাগায় দেওয়া। কারণ এইখানে মিটবে না, যুগে যুগে নারীদের ব্যাপার নিয়ে প্রত্যেকটা দল প্রত্যেকটা জায়গায় নারীদেরকে ঠকানোর চেষ্টা করছে, এখনো ঠকানোর চেষ্টা হচ্ছে। আমি যদি আপনার বলি, আমি একজন লেখাপড়া করা মেয়ে, পুঁথিগত বিদ্যায় আমি এমএ পাস করিয়াছি, তাহলে আমি যদি বলি যে যখন আমি এমএ পাস ছিলাম না, বা আমার মা এমএ পাস ছিল না, তখন আমার 71-এ আপনার কি করেছেন, 15 জন সংরক্ষিত আসন দিয়েছেন, তারপরে 30 জন দিয়েছেন। আস্তে আস্তে এটা কিন্তু কমে, জিরোর দিকে যাওয়ার কথা। যত সমাজ যত শিক্ষিত হবে, জাতি যত শিক্ষিত হবে, জাতির নারীরা যত কাজে অগ্রসর হবে, তখন এটা কমবে। কিন্তু আমরা কি দেখছি, আমরা ভূতের মতো, ভূতের পা যেমন পিছনের দিক দিয়ে চলে, এরকম আমরা দেখছি এটা বাড়তে বাড়তে এখন 100-তে আসছে। তো নির্বাচনে নারীদের আপনি এক এক জায়গায় ঘূর্ণায়মান বানাচ্ছেন, হাস্যকর বস্তুতে পরিণত করছেন, সেটাই আপনাদের খারাপ লাগছে না। আর এই সংস্কার নিয়ে আপনারা কথা বলেন, যেগুলার আগামাথা আপনারা অনেক কিছুই জানেন না। এতদিন রাজনীতি করি, সংসদেও ছিলাম, তারপরেও অনেক কিছু বুঝতে পারি না, সত্যি কথা বলছি। তাহলে আপনি কালকে পেটে থেকে পড়ার সাথে সাথে আপনি সংস্কার নিয়ে মাস্টার মাইন্ড হয়ে গেলেন, তো এটা একটা বিরাট ব্যাপার না? যে ওই শ্রীকান্তের ওই গল্পের মতো না, যে যখন সে কিছুই জানে না 5-এ পরে বলে সব বুঝছি, আর যখন এমএ পাস করে বাংলায় যায় তখন বলে কিছুই বুঝি নাই। তো এই জায়গাটা কিন্তু গত এই যে 54 বছরের রাজনৈতিক দলগুলো তো এটি করে নাই। রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থার একটা সংকট তো আছে। আপনি তোতা পাখির মতো একদিনে যদি সব খাওয়ায় ফেলেন,
বইটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইলেই যে তোতা পাখি বইটা মুখস্থ করতে পারবে তা তো না। আপনাকে টাইম দিতে হবে, এগুলার জন্য টাইমের দরকার, এগুলার জন্য ইলেকশন, যে আগে সংস্কার পরে ইলেকশন, আগে বিচার তারপরে ইলেকশন, এটার সঙ্গে এটা থাকতে পারে না। আপনি 3 বেলা আজকেও খাবেন, কালকেও খাবেন, পরশুও খাবেন, আপনি 1 বেলা 2 বেলা না খায় থাকতে পারেন। 10 দিন না খায় থেকে আপনি 11 দিনের দিন পোলাও ভাত খাবেন, এটা সম্ভব না। আমি এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্র আমার অস্তিত্ব, তাই আমি এই কথাগুলো বলি। এই কথাগুলো বলতে বলতে অনেক সময় নিজ দলের বিপক্ষে গেলেও আমি বলার চেষ্টা করি। সেই জায়গায় আমি বলছি যে কথাটা কিছুক্ষণ আগে হলো যে ইশরাকের আন্দোলন নিয়ে কথা বললো। ইশরাকের ন্যায্য আন্দোলন যদি সার্কাস হয়, তাহলে আপনার এনসিপি যখন যমুনা ঘেরাও করে ঠান্ডা পানির মহড়ার উপর দিয়ে একটা দল নিষিদ্ধ করে, সেটা কি মহা সার্কাস না? সেটা কি সার্কাসের জোকার হয় না? কারণ তার আগেই চিফ অ্যাডভাইজার যখন বলে যে এটা নিষিদ্ধ করা যাবে না, আবার পরে নিষিদ্ধ করার পরে যখন আবার বিদেশে গিয়ে বলে যে কই নিষিদ্ধ তো হয় নাই, এটা স্থগিত হয়েছে। স্থগিত আর নিষিদ্ধের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমরা কিন্তু রাজপথে আমরা হাসতে দেখলাম, মিষ্টি খেতে দেখলাম, গল্প করতে দেখলাম নিষিদ্ধ নিষিদ্ধ, কিন্তু জায়গা মতো কিন্তু যায়, কিন্তু তারা বলে নিষিদ্ধ হয় না, এটা স্থগিত। তা সেটা যদি হতে পারে, যদি 144 ধারা ভঙ্গ করে, তাহলে ইশরাক তার রায় নিয়ে, ইশরাক তার গ্যাজেটে ওঠার পরে নাম নিয়ে সেটা করতে তার সমস্যাটা কোথায়? আর সেটা ঠেকানোর জন্য তো মব আরেকটা তৈরি হয়েছিল, লোকবল ছিল না বলে মব হতে পারে নাই, সমস্যাটা তো ওই জায়গায় ছিল। আর এইখানে আমি আপনার আরেকটা কথার উত্তর বলি, যে আপনি তখন বলেছিলেন যে আমরা, কে বলেছে আমরা এটার মানে সঠিক জবাবটা যে এই পটিয়া নিয়ে বলেছে কারা? আপনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা কিছুদিন আগে বলেছে এক একজনে 4-5টা ফেক আইডি খুলে যাচ্ছে তাই লেখা যায়। তা এখন আপনার যদি আমি আইডির মানুষকে আমি খুঁজে পাবো সেটা না, যদি নাও পাই তাহলে কি বন্দুকটা কোথায় যায়? ওই দিকেই তো যাওয়ার কথা। জি, সাইফ মুস্তাফিজ, যেটি মনিয়াপা বলছিলেন যে বিএনপি এখনকার এই সময় সবচেয়ে বড় দল, বিএনপি যদি মনে করতো বা বিএনপির মনে যদি এই ধরনের ধারণা থাকতো যে তারা সবকিছু মেনে নেবে, মেনে নিয়ে ক্ষমতায় গিয়ে আবার তাদের নিজের মতো করে চেঞ্জ করবে, সেটি চাইলে কিন্তু বিএনপি করতে পারতো। কিন্তু বিএনপি সেটি করছে না, বিএনপি বরং ঝুঁকি নিচ্ছে, বিভিন্ন বিষয়ে মতের বা দ্বিমত পোষণ করছে, বিএনপিকে অনেকে সংস্কার বিরোধী বলছে, নানা রকম ট্যাগ কিন্তু বিএনপি কে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু বিএনপি সেটি নিচ্ছে। এর কারণ হচ্ছে যে বিএনপি এর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হয় সেটি বিএনপি জানে, সেই কারণেই বাস্তবিক দিকগুলো তারা তুলে ধরছে। কিন্তু আপনাদের যেটি নেতারা বলছেন, যে বিএনপির যে নেতারা বলছেন যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই জন্য একটি পক্ষ বা একটি গ্রুপ সক্রিয়ভাবে একটি কৌশল অবলম্বন করছে, বিএনপিকে সরকার বিরোধী, সংস্কার বিরোধী বলে ট্যাগ দেওয়া হচ্ছে। বিএনপির কোন জায়গাটায় আপনি এখন পর্যন্ত আপত্তি জানাচ্ছেন যে সংস্কার কমিশন নিয়ে? আচ্ছা, প্রথমত আপা যে বললো যে মানে একজন দায়িত্বশীল, উনি অত্যন্ত দায়িত্বশীল আমি মনে করি, কিন্তু সে যখন একটা ট্যাগ দিয়ে দিল যে এনসিপির একজন নেতা বলছে, সেটা কিন্তু বলতে না পারে, বললো যে এক একজন 4-5টা করে ফেক আইডি চালিয়ে এগুলা প্রচার করছে। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় যে রাজনৈতিক এই কালচারের জায়গাটা যে আমরা চাচ্ছি যে পরিবর্তন হোক, একে অপরকে ওই সম্মানটা যেন আমরা দিতে পারি। এবং তিনি যেভাবে তরুণদেরকে আসলে হেয় করে দেখেন, এমন হচ্ছে যে আমরা আসলে হয়তো স্কুল কলেজ পাশ করে পড়ালেখা করিনি, আমরা জানি না, কোনো কিছুই জানি না আমরা কখনো এই বিষয়গুলো, রাজনৈতিক যে দীক্ষার জায়গা, তারপরে আমাদের সংবিধান, এই বিষয়গুলো আমরা কখনো পড়িনি, জানিনি, কোনো কিছু আমরা জানি না। তো আমরা জাস্ট মায়ের পেটের থেকে আজকে এখানে এসে বসে তার সাথে কথা বলছি। ব্যাপারটা কিন্তু একদম এরকম না। এখানে আমাদের থেকে অক্সফোর্ড থেকে পড়ে আসা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা মানুষ, এবং বাইরের দেশগুলো থেকে পিএইচডি করে আসে, এরকম অনেক মানুষ আমরা একসাথে হয়েছে এই কারণেই যে আমরা আসলে রাষ্ট্রটাকে পরিবর্তন করতে চাই। রাষ্ট্রের সংস্কার যেটা আসলে এই পুরনো যারা আমাদের রাজনীতিবিদরা আছেন, যারা আসলে এই নতুনের এই ব্যাপারটাকে আসলে নিতেই পারছে না, কারণ তাদের আসলে ওই পুরানো রাজনৈতিক বন্দোবস্তে তাদের সুবিধা, কারণ 17 বছর ধরে হাসিনা যে টুলগুলো ব্যবহার করে স্বৈরতান্ত্রিকভাবে ক্ষমতাটাই টিকে ছিল, তারাও হয়তো বা সেভাবে ক্ষমতা টিকে থাকতে চায়, যাদের এখনই বডি ল্যাঙ্গুয়েজ, বডির অ্যাটিটিউড হচ্ছে এরকম যে আমরা তো ক্ষমতায় চলেই আসবো, আমরাই দেশ চালাবো। তো সেটা আসলে জনগণই বুঝবে যে তাদের কাছে প্রশ্ন রাখবো তারা আসলে এটা কীভাবে নেবে। তো আমি যেটা মনে করি যে বিএনপির জায়গা থেকে, এত বড় রাজনৈতিক দলের জায়গা থেকে সে যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, মব কালচার থেকে শুরু করে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জায়গা থেকে শুরু করে, মৌলিক সংস্কারের জায়গা থেকে শুরু করে, তারা যেই গার্ডিয়ান লেভেলের রোলটা প্লে করতে পারতো, আমরা সেটা অনুসরণ করতাম আর কি। কিন্তু সেই জায়গাটা তারা করেনি। তারা মুখে একরকম কথা বলে
কিন্তু ধরেন ভিতর দিয়ে তাদের কিন্তু সবকিছুতেই তারা বিএনপি যে ধরনের বাধাগ্রস্ত চিন্তা করেছে। বিএনপি আপনি যে জুলাই ধরনের চিন্তা সনদপত্র করবে দেখেন, আপনিও জুলাই সেই একই সনদপত্রটা চিন্তা করবেন। জুলাই সনদপত্রটা এখনো আসলো না। এই মৌলিক সংস্কারগুলোর কিন্তু একটা রেজাল্ট চলে আসলে কিন্তু জুলাই সনদপত্রটা ইজিলি হচ্ছে ঐকমত্য কমিশনটা দিতে পারে, এবং জুলাই সনদপত্র হয়ে গেলে কিন্তু এই ইলেকশনের ডেটও আমার মনে হয় না যে এটা আসলে ডিসেম্বর ফেব্রুয়ারি বা এত দূরও যেতে হয়, এটা আরো আর্লি হতে পারে। মানে এই জায়গাটায় কিন্তু এনসিপির জায়গাটা আমরা নির্বাচনের ব্যাপারে আসলে আমরা চাচ্ছি যে এটা দ্রুত হয়ে যেতে পারে, কিন্তু তার আগে যে আমাদের এই মৌলিক সংস্কার এবং এই বিচারিক প্রক্রিয়াটা শুরু হওয়ার জায়গাটা, এটা তো হতে হবে। এই জায়গাটা যদি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে এবং বারবার একরকম কথা বলে যে না আমরা তো আসলে সাহায্য করছি, বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি না করতো তাহলে এটা হবে না, ওইটা হবে না, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আপনি জানেন যে গতকাল থেকে জুলাইয়ের 1 তারিখ থেকেই নাহিদ ইসলাম সহ পুরো এনসিপি কিন্তু 64 জেলা সফরে বেরিয়েছে জুলাই পদযাত্রাতে। তো সেখানে কিন্তু আমরা যখন মানুষজনের সাথে কথা বলছি, তাদের একরকম এক্সপেকটেশন আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে মনে করি যে আমাদের রাজনৈতিক দলের বয়স খুব বেশি না, কিন্তু আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পর্যায়ে গত 10-15 বছর 17 বছর ধরে এই জার্নিতে ছিলাম, স্টুডেন্ট অবস্থায় ছিলাম। আমাদের আরও যারা সহযোদ্ধারা আছে তারা বিভিন্ন প্রক্রিয়াতে আমাদের এই রাজনৈতিক জায়গাটাতে ছিল। তারা ভারত বিরোধী আন্দোলন বলেন, তাদের আগ্রাসন বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়েই কোনো না কোনোভাবে এঙ্গেজ ছিল। তো সেই মানুষগুলো যখন আমরা মনে করেছি যে আসলে আমরা মানে ক্ষমতার কাছাকাছি বা এই জায়গাটা আমরা কখনো কল্পনাই করতে চাই না, আমরা মনে করি যে আসলে আমরা জনগণের কাছে যাব, জনগণের কাতারে যাব, সে জায়গা থেকে কিন্তু 64 জেলায় আমাদের এই পদযাত্রাটা প্ল্যান করা। এবং আমরা যখন যাচ্ছি কালকে মানে ট্রিমেন্ডিয়াস, মানে অসাধারণ মানুষের যে রেসপন্স, এটা আমরা খুবই অভিভূত। এবং মানুষ আমাদেরকে যেভাবে আপন করে নিচ্ছে, একজন কৃষক তার মানে মানে যাওয়ার পথে কাঁঠাল ভেঙে হচ্ছে আমাদেরকে তারা আপ্যায়ন করছে, গাছের আম তারা আমাদেরকে দিয়ে খাওয়াচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনারা মানে রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে আমরা যখন প্রথম যাই, সেখানকার মানুষের রেসপন্স, এবং পরবর্তী যখন যাই, মানুষের যে চাওয়াটা ছিল যে আপনারা রাজনৈতিক দলরা আমাদের কাছেই আসেন না, আপনারা সবসময় হয়তো বা পর্দার এপারে লাইভে বিদেশে থেকে এভাবে হচ্ছে যে কর্মীদের সাথে দলের লোকদের সাথে হয়তো বা কথাবার্তা বলে দল চালানোর চেষ্টা করেন, বড় একটা রাজনৈতিক দল হয়তো বা বানান, কিন্তু মানুষের কাছে যে যাওয়া, তাদের কথাটা যে শোনা, এটা কোনো রাজনৈতিক দল কিন্তু আর প্র্যাকটিস করে না। এটা আওয়ামী লীগের আমল থেকে আসলে এটা বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক নেতাদের ব্যাপারটা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক, যে আমি ক্ষমতায় বসবো, আমি আবার 5 বছর বা যদি আমার এই টুলগুলো রেখে দিতে পারি, আমি হয়তো 17 বছর রুল করব, রুল করে আমি আবার একটা নতুন স্বৈরতন্ত্র কায়েম করব। কিন্তু একজন কৃষকের কি চাওয়া, একজন দিনমজুরের কি চাওয়া, একজন ছাত্রের কি চাওয়া, একজন গৃহিণীর কি চাওয়া, এই কথাগুলো তাদের কাছে শুনতে হবে। আমরা নারীদের কাছে যে তাদের কি চাওয়া আছে, সেই ব্যাপারগুলো আমাদের শুনতে হবে। আমরা শুধুমাত্র এই টেবিলে বসে আসলে রাজনীতির জায়গাটা হয় না, মানুষের কাছে পৌঁছাতে হবে, পৌঁছে আসলে তাদের কথাটা শুনতে হবে। এরকম না যে ভাই আমাকে চাঁদা দেন। জি, সাইফ মোস্তাফিজ, যদি সময় থাকে আরেকবার একটু আসবো। রতন ভাই, আমার হাতে 3 মিনিট সময় আছে, তিনজনকে 1 মিনিট করে সময় দেবো। একটু পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে একটু জানতে চাই যে আসলে এটার ভালো খারাপ কি। পদ্ধতি 1 মিনিট পিয়ার করে। সময় 1 মিনিট, এটা হলো না, পিয়ারের আগে, পিয়ার তো একটা পদ্ধতি, তার আগে কি যেটা সাহেব বললেন যে কৃষক আম কাঁঠাল দিয়ে আপ্যায়ন করছে, এই কৃষক কিন্তু সবসময় আম কাঁঠাল দিয়ে আপ্যায়ন করে, ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, কিন্তু সবসময় কৃষক তো পিছনেই পড়ে থাকে। এগুলো দেখেছি আমরা। এবারও দেখুন, এই যে গত 10 মাসে কৃষকের কথা কে ভাবলো? এই যে নর্থ বেঙ্গলে গেলেন না, নর্থ বেঙ্গলের মানুষ উজাড় করে ভালোবাসে কেন? সবচেয়ে বেশি বঞ্চিত বলে তো। এই ফসলের দাম কি পেয়েছে? ধানের দাম পায়নি। এই যে আম, আমি কালকে রংপুর থেকে আসলাম, হাড়িভাঙ্গা আম 30 টাকা কেজিতে রাস্তায় বিক্রি হচ্ছে, যে হাড়িভাঙ্গা আম রংপুরের ব্র্যান্ড, তো সেটার ব্যাপারে ভূমিকা কি? আচ্ছা, হাড়িভাঙ্গা আম মানুষ তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আচ্ছা, এখন শ্রমিকের, কৃষকের, ছাত্রের কি কি আকাঙ্ক্ষা এই গত 10 মাসে অ্যাড্রেসড হয়েছে? কিংবা নারী, যে নারী লক্ষ লক্ষ নারীরা রাস্তায় নেমেছিল, সেই নারী আজকে পথ চলতে ভয় পায় কেন? যে মানুষ সবাই মিলে রাস্তায় নেমে বলেছিল আমরা দুঃশাসনের অবসান চাই, সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ইয়েটা হচ্ছে কেন? এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। এগুলো একটা দিক। 2 নম্বর হচ্ছে যে পিআর হচ্ছে সেই পদ্ধতি যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে। এটা পৃথিবীর অনেক দেশে এখন আছে, এবং তারা বলছে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেটা সেখানে মানুষের মতামতটা পুরোপুরি সেখানে স্বীকৃতি পায় না। ফলে আমাদের এখানে আমরা যেমন, আমরা বাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে পিআর পদ্ধতিটা আপাতত গ্রহণযোগ্য একটা পদ্ধতি, কিন্তু এটা তো পদ্ধতি, যদি গণতান্ত্রিক সংস্কৃতিটাই না থাকে তাহলে পিআর পদ্ধতি দিয়েও কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে? নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। ফলে প্রথমে আমরা চাই টাকার খেলা বন্ধ হওয়া, ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ হওয়া। আমার হাতে 1.5 মিনিট সময় আছে। জি, আপনি একই প্রশ্ন, জি, প্রশ্ন যদি এক থাকে, আমি এখানে বিরোধিতা করি। এই কারণে বিরোধিতা করি,
আমি ধরেন রাজনীতি করি এক জায়গায়, আমার ভোট দিলেন, আপনি ভোট দিলেন তেঁতুলিয়ায়, ভোট এমপি হলো টেকনাফে। এই জিনিসটা যেমন এই যে দুষ্টামি করে দেখলাম যে ছেলেরা মিছিল করছে, এসএসসি পরীক্ষার্থীরা মিছিল করছে আর বলছে যে আমাদেরকে পিআর পদ্ধতিতে খাতা দেখা হোক পরীক্ষায়, আমরা যেন সবাই গড়ে 33-40 পায় পাশ করি, ভালো ছাত্র বনাম মন্দ ছাত্র সব একাকার। তো এটা তো হতে পারে না, কারণ যে লোক ভোট দিবে এলাকার সে জানলই না তার প্রার্থীকে, তাকে একটা যে প্রার্থী গছিয়ে দেওয়া হলো তাকে দেখা গেল সে ওই এলাকার জন্য অত্যন্ত অত্যন্ত মাইনাস একটা প্রার্থী ছিল। তো তার সাথে কিভাবে ভোটাররা সুন্দরভাবে সহযোগিতাপূর্ণ আচরণ সাইফ করবে? মোস্তাফিজ, আমি যাকে ভোট দিচ্ছি, মানে আমি প্রার্থীকে দেখছি না, দলকে ভোট দিচ্ছি, এই ধরনের প্রার্থীকে কেন আমরা এমপি বানাবো? এমপি আমরা যাকে দেখছি না, কিন্তু যখন পিআর সিস্টেমের বাদে যে পিক অ্যান্ড চুজের যে অপশনটা আছে সেই ক্ষেত্রে আসলে মানে আপনার কি মতামত বলেন? না, আমি ধরেন রাজশাহী 3 আসনের আমি একজন ভোটার, আমি ভোট দিচ্ছি একজন দলকে, কিন্তু এই আসনে কে এমপি হচ্ছে সেটা আমি জানি না, আমি তো তাকে ভোট দিই না, আমি তাকে কেন মেনে নেব? কিন্তু আমি যেটা বলছি যে আরেকটা যে অল্টারনেটিভ অপশন পিক অ্যান্ড চুজ, সেটা কেন, সেটা একটু আমাকে একটু যদি বলেন। না, পিক অ্যান্ড চুজের আমাদের সময় তো একেবারে শেষ, পাল্টাপাল্টি প্রশ্ন করলে উত্তর দেবো কি আমরা, শেষ সময় একেবারে শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।